আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রবাস সংবাদে। প্রবাস সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু ধ্বংস, কুয়েতের প্রধান তেল শোধনাগার ও আমিরাতের গ্যাস ক্ষেত্রে ইরানের হামলা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েত বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ, দূতাবাসের উদ্যোগে 12 এপ্রিল দাম্মাম হয়ে ঢাকা ফ্লাইট শুরুর খবরে স্বস্তিতে প্রবাসীরা। এবং নিউ ইয়র্ক সিটির কর্মজীবী পরিবারগুলোর সন্তানের জন্য চাইল্ড কেয়ারের ব্যবস্থা, অনলাইন প্ল্যাটফর্ম এবং ডিজিটাল ম্যাপের উদ্বোধন করলেন সিটি মেয়র মামদানি। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোতে পাল্টা প্রতিরোধে নেমেছে তেহরান। কুয়েতের তথা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় তেল শোধনাগারের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ড্রোন হামলার কথা অস্বীকার করে আইআরজিসি জানিয়েছে ইসরায়েল থেকে ওই হামলা চালানো হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স। শিহাব খান দিগন্ত জানাচ্ছেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাত্রা বেড়ে যাওয়ায় ফুঁসে উঠেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। প্রতিদিনই আক্রমণের মাত্রা আরও জোরদার করছে তারা। যুক্তরাষ্ট্র যত ইরানকে খাটো করে দেখানোর চেষ্টা করছে, ততই অপ্রতিরোধ্য হয়ে উঠছে আইআরজিসি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়ে যখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সেতু ধ্বংস করেছে, এর পরের দিনই মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোতে পাল্টা প্রতিশোধে নেমেছে ইরান। কুয়েতের তথা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় তেল শোধনাগার মিনা আল আহমাদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম গ্যাস প্রক্রিয়া কেন্দ্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আরেকটি F-35 যুদ্ধবিমানও ভূপাতিত করেছে। কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য যৌথ বাহিনী ইরানকে দায়ী করলেও ইসরায়েল থেকে ওই হামলা চালানো হয়েছে বলে পাল্টা দাবি করে নিন্দাও জানিয়েছে আইআরজিসি। গত 5 সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পরও ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার অক্ষত আছে এবং দেশটির বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও হাজার হাজার ড্রোন এখনো মজুত রয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেছেন তারা সহজেই হরমুজ প্রণালী খুলতে পারবেন। তবে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী জোরপূর্বক খুলতে সামরিক পদক্ষেপের অনুমতি চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবে ভেটো দিয়ে আটকে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে আকাশপথেও। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। এ কারণে বন্ধ হয়ে যায় নিয়মিত ফ্লাইট চলাচল। হাজার হাজার প্রবাসী বাংলাদেশি পড়েন চরম অনিশ্চয়তায়। অবশেষে দূতাবাসের উদ্যোগে 12 এপ্রিল থেকে চালু হচ্ছে দাম্মাম হয়ে ঢাকা ফ্লাইট। এতে স্বস্তি ফিরেছে প্রবাসীদের মাঝে। কুয়েত থেকে আরও জানাচ্ছেন জিসান মাহমুদ। বন্ধ বিমানবন্দর, বাতিল ফ্লাইট, হঠাৎ করেই অনিশ্চয়তায় পড়ে যান হাজারো প্রবাসী বাংলাদেশি। কারো ছুটি শেষ, কারো ভিসার মেয়াদ ঘনিয়ে আসছে, আবার কারো পরিবারের কাছে ফেরার অপেক্ষা। তবে এই সংকটে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। তাদের প্রচেষ্টায় কুয়েতের জাজিরা এয়ারওয়েজ চালু করতে যাচ্ছে কুয়েত থেকে দাম্মাম হয়ে ঢাকা রুট, যেখানে ফ্লাইট চলবে সপ্তাহে 3 দিন। বর্তমান চলমান পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কুয়েতে ফ্যামিলি নিয়ে আসছেন, অনেকে আবার অসুস্থ, আবার কেউ টিকিট করেছেন দেশে যাওয়ার জন্য, তারা ফ্লাইট বন্ধের কারণে যেতে পারে নাই। তো জাজিরা এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট চালু হওয়ার ফলে তারা দেশে যেতে পারবেন। এই ফ্লাইটে যাত্রীদের প্রথমে যেতে হবে কুয়েতের মিশরেফ ট্রেড ফেয়ার গ্রাউন্ড হল 8-এ, যেখানেই চেক ইন সম্পন্ন করে বাসে করে নেওয়া হবে সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে।
তারপর সেখান থেকে ফ্লাইট উড়বে ঢাকায়। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে কারণে সেদিন থেকেই কুয়েতের আকাশসীমা বন্ধ। এর ফলে যে সকল প্রবাসী বাংলাদেশি কুয়েতে আছেন তারা কুয়েত থেকে বাংলাদেশ বা অন্যত্র ফ্লাই করতে পারছিলেন না। তো শুরু থেকেই আমরা যোগাযোগ বজায় রাখছিলাম বিভিন্ন এয়ারলাইন্সের সাথে। অর্থাৎ আগামী 11 অথবা 12 এপ্রিল থেকে কুয়েতের জাজিরা এয়ারলাইন্স দাম্মাম থেকে ঢাকা এবং ঢাকা থেকে দাম্মাম নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। দীর্ঘ অনিশ্চয়তার পর কুয়েত থেকে দেশে ফেরার এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। জিসান মাহমুদ, চ্যানেল আই, কুয়েত। ইরান হরমুজ প্রণালী অবরোধ করে রাখায় আরব উপসাগরে 20,000 নাবিক সহ আটকা পড়েছে 2,000-এরও বেশি বাণিজ্যিক জাহাজ। এর মধ্যে রয়েছে 320টির বেশি তেল ও গ্যাস ট্যাঙ্কার। ইরান বা তার বন্ধু রাষ্ট্রের সাথে সংযোগ রয়েছে, কেবল সেসব দেশের সীমিত সংখ্যক জাহাজ করিডোর দিয়ে চলাচল করতে পারছে। চলতি সপ্তাহে এই পথ পাড়ি দিয়েছে মাত্র 48টি জাহাজ। হরমুজ প্রণালী আবারও পুরো দামে চালু করতে ফ্রান্স, জার্মানি, ইটালি, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত সহ 35 দেশের জোট গড়ছে যুক্তরাজ্য। আরও জানাচ্ছেন শিহাব খান দিগন্ত। মধ্যপ্রাচ্য যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়াচ্ছে। ইরানের ক্রমাগত হুমকি আর হরমুজ প্রণালী অবরোধে আটকা পড়েছে 2,190টি বাণিজ্যিক জাহাজ। এসব জাহাজে থাকা 20,000 নাবিকের জীবন এখন চরম সংকটে। প্রতি মুহূর্তে মৃত্যু ভয় তাদেরকে তাড়া করছে। একদিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ভয়, অন্যদিকে খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী কমে আসতে থাকায় দিশেহারা নাবিকরা এখন বাঁচার জন্য আকুতি জানাচ্ছে। সংঘাত শুরু হবার পর ইন্টারন্যাশনাল বার্গেনিং ফোরাম হরমুজ প্রণালী সংলগ্ন এলাকাকে যুদ্ধাঞ্চল ঘোষণা করেছে। নিয়ম অনুযায়ী যুদ্ধাঞ্চলে থাকা নাবিকরা কোম্পানির খরচে দেশে ফেরা এবং দ্বিগুণ বেতন পাওয়ার অধিকারী। কিন্তু অনেক নাবিকই জাহাজে আছেন এমন কোনো চুক্তি ছাড়াই। 18 মার্চ এক মেইলে এক নাবিক অভিযোগ করেন জাহাজ পরিচালনাকারীরা তাদের দেশে ফেরার অনুরোধ উপেক্ষা করছেন। নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকার পরও তাদের জোর করে কার্গো অপারেশনে বাধ্য করা হচ্ছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা নিশ্চিত করেছে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত 19টি জাহাজ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে এবং এতে 10 জন নাবিক প্রাণ হারিয়েছেন। ইরান হুমকি দিয়েছে যে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে যে কোনো জাহাজে হামলা চালানো হবে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী আবারও পুরোদমে চালু করতে ফ্রান্স, জার্মানি, ইটালি, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত সহ 35টি দেশের জোট গড়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের সভাপতিত্বে একটি ভার্চুয়াল আলোচনা হয়েছে। সে সময় নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার, আটকা পড়া জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত এবং প্রয়োজনীয় পণ্যের সরবরাহ আবারও শুরু করার বিষয়ে কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই। জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। পবিত্র নগরী মক্কার একটি হোটেলে এনসিপির সৌদি আরবের ডায়াসপোরা অ্যালায়েন্সের উদ্যোগে জামায়াত ইসলামী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে নিহত আহতদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স সদস্য সচিব মাহবুব আলম মনির। আরও ছিলেন কামরান হোসেন, যুগ্ম মুখ্য সংগঠক আতিকুর রহমান, সংগঠক রাসেল হোসাইন পাটোয়ারি, তোফাজ্জল হোসেন এবং অন্যরা। আমরা সংসদে কথা বলে যাচ্ছি, সংসদে যদি এর সুরাহা না হয় আমরা রাজপথের জন্য প্রস্তুতি নিচ্ছি। কারণ গণভোটের প্রশ্নে যারা সরকার গঠন করেছে তারা নিজেদেরকে সর্বা ভাবছে, তারা 42% ভোট পেয়েছে, অথচ 70% ভোট কিন্তু গণভোটে জনগণ হ্যাঁর পক্ষে দিয়েছে। তারা 42% ভোট পেয়ে 70% ভোটকে অবহেলা করছে এবং আপনারা যারা প্রবাসী ছিলেন আপনারা সবাই হ্যাঁর পক্ষে ভোট দিয়েছেন। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়।
এবারে যুক্তরাষ্ট্রের সংবাদ। নিউ ইয়র্ক সিটির কর্মজীবী পরিবারগুলোর জন্য বড় ধরনের স্বস্তির খবর নিয়ে এলো সিটি প্রশাসন। সন্তানদের জন্য সঠিক চাইল্ড কেয়ার খুঁজে পাওয়া আর কঠিন হবে না। সিটি মেয়র জোহরান মামদানি অনলাইন প্ল্যাটফর্ম এবং ডিজিটাল ম্যাপের উদ্বোধন করেছেন। মাত্র কয়েক ক্লিকেই শহর জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার চাইল্ড কেয়ার সেন্টারের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এখানে। nyc.gov/childcare ওয়েবসাইটে গিয়ে তারা হাতের নাগালেই পাচ্ছেন শিশু যত্নের সব তথ্য। এই প্রথমবার সিটির 5টি বড় জুড়ে থাকা প্রায় 10,000 সেবাদানকারীকে একক প্ল্যাটফর্মে আনা হয়েছে। To be launching the first ever New York City government comprehensive map of every single licensed child care provider in the place that we call home. And that includes a preschool right here at the Hall of Science. This will be a map whose intent is ease of use, ease of knowledge, and we begin that with the URL where you can find it, newyorkcitynyc.gov/childcare. It's a website that's intuitive, it's been shaped by parent input, it will help families find childcare options near them, and will determine the options that best suit their needs. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে পদ থেকে বরখাস্ত করেছেন। তার কাজ নিয়ে বাড়তে থাকা অসন্তোষ এবং কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত তদন্তের নথি ব্যবস্থাপনা ঘিরে বিতর্কই এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ। বন্ডির জায়গায় উপ অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। হোয়াইট হাউস জানিয়েছে বন্ডিকে বেসরকারি খাতে নতুন দায়িত্ব দেয়া হতে পারে। এপস্টেইন মামলার নথি প্রকাশ ও গোপনীয়তা নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে ছিলেন তিনি, যা ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছিল। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে দুদেশের সম্পর্ক নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি নিবিড় বলে মন্তব্য করেন তিনি। পল কাপুর বলেন, নিরাপত্তা, বাণিজ্য, সুশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা এবং অভিন্ন মূল্যবোধ দুই দেশকে আরও সমৃদ্ধ নিরাপদ করে তুলছে। অনুষ্ঠানে দুদেশের সম্পর্ক জোরদার ও ভবিষ্যৎ সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত নীলুফার ইয়াসমিন ফোর্ট মায়ার্সে D&D কনভেনিয়েন্স স্টোরের কর্মচারী ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। হত্যাকাণ্ডের পর পুলিশ রবার্ট জোয়াসিন নামের একজনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, দোকানের বাইরে থাকা পার্ক করা একটি গাড়ি ভাঙচুর হতে দেখে নীলুফার ইয়াসমিন দোকান থেকে বের হন। এ সময় সেই ব্যক্তি নীলুফারকে বেশ কয়েকবার আঘাত করে চলে যায়। পরে পুলিশ এসে দেখে নীলুফার বেঁচে নেই। দুই মেয়েকে নিয়ে ফোর্ট মায়ার্সে বসবাস করতেন নীলুফার। মাস 6 আগে দোকানটিতে কাজে যোগ দেন তিনি। বাংলাদেশি আমেরিকান কমিউনিটির অন্যতম বৃহৎ আয়োজন বাংলাদেশ ডে প্যারেড 2026 উপলক্ষে নিউ ইয়র্ক অনুষ্ঠিত হলো সংবাদ সম্মেলন ও মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান। জ্যাকসন হাইটসের রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে আয়োজকরা জানান, 17 মে অনুষ্ঠেয় বাংলাদেশ ডে প্যারেডের প্রস্তুতি শুরু হয়েছে। প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও বহুমাত্রিক পরিচয় তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তারা। এবারের প্যারেডে নিউ ইয়র্কের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ চলছে। নতুন প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের সম্পৃক্ত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিউ জার্সি স্টেটের বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির উদ্যোগে 14 এপ্রিল বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত এগ হারবার টাউনশিপের 7004 রিজ এভিনিউর হোলি ট্রিনিটি গির্জার মিলনায়তনে অনুষ্ঠিত হবে বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা। বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে কথামালা, সঙ্গীত, আবৃত্তি, সংবর্ধনা, র্যাফেল সহ মেলা। মেলায় বাংলার ঐতিহ্যবাহী চারু খাবার দাবার, বুটিক, পোশাক, পরিচ্ছদ ও গয়না সহ নানা রকম দেশীয় পণ্যের সমাহার থাকবে। বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজল বারোই, বর্ষবরণ উৎসবের আয়োজক মনির হোসেন, সদস্য সচিব কাজী লিখন ও প্রধান সমন্বয়ক মিরাজ খান এই আয়োজনে প্রবাসীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। এবারে অন্যান্য সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোহাম্মদ তারেকের মরদেহ দেশে আনা হয়েছে।
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গলফ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে সৌদি আরবের দাম্মাম হয়ে শুক্রবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছে। এর আগে মানামার কানু মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাষ্ট্রদূত সহ দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা। জানাজা শেষে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা মোহাম্মদ তারেক দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা স্থগিত করে দিয়েছে কাতার। মঙ্গলবার দোহায় পাকিস্তান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, ভিসা ছাড়া কাতারে প্রবেশের ক্ষেত্রে পাকিস্তানিদের নানা রকমের বিধিনিষেধের মুখে পড়তে হতে পারে এবং ইমিগ্রেশন কাউন্টারে ভোগান্তি পোহানোর শঙ্কা রয়েছে। ভোগান্তি এড়াতে কাতারে ভ্রমণের আগে সব পাকিস্তানিকে যথাযথ ভিসা সংগ্রহ করার পরামর্শ দিয়েছে দূতাবাস। পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা বলেন, কাতারে রওনা হওয়ার আগে পাকিস্তানিদের জন্য ভিসা সংগ্রহ করা বাধ্যতামূলক এবং এই বিষয়ে নতুন ভ্রমণ নির্দেশনাও জারি করা হয়েছে। কাতারগামী পাকিস্তানি যাত্রীদের হালনাগাদ তথ্য জানা এবং ভ্রমণের আগে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ভিসা সেন্টারের সঙ্গে পরামর্শ করার নির্দেশনাও দিয়েছে দূতাবাস। বিশ্ববাজারে জ্বালানি তেল রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। নিজেদের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ৩১শে জুলাই পর্যন্ত পেট্রোল রপ্তানি করবে না দেশটি। ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় তেল রপ্তানি সক্ষমতা হ্রাস পেয়েছে। যুদ্ধ শুরুর আগে রাশিয়া তাদের মোট পেট্রোল উৎপাদনের প্রায় ১০ থেকে ১২% বিশ্ববাজারে রপ্তানি করত। এতে বিশ্ববাজারে তেলের মূল্যের ওপর নতুন করে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কানাডায় বিয়ার, ওয়াইন এবং স্পিরিটের উপর ফেডারেল এক্সাইজ কর আবারও বৃদ্ধি পেয়েছে। এতে করে জীবনযাত্রার খরচ নিয়ে ইতিমধ্যে চাপের মধ্যে থাকা সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীরা নতুন করে উদ্বেগে পড়েছেন। সরকার প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে এই কর সমন্বয় করে থাকে। এবারও সেই নিয়মের প্রায় 2% পর্যন্ত কর বৃদ্ধি কার্যকর হচ্ছে। এই কর বাড়ানোর ফলে 2026-2027 অর্থ বছরে অতিরিক্ত প্রায় $41 মিলিয়ন রাজস্ব আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কর বাড়ানোর ফলে দেশজুড়ে ব্রুয়ারি ও অ্যালকোহল শিল্পের কর্মীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে উৎপাদন খরচ ইতিমধ্যে বেড়ে বিক্রি স্থবির অবস্থায় আছে। সিলেট প্রেস ক্লাবের সভাপতি এবং সিলেট থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক জালালাবাদের সম্পাদক মুক্তাবিজ উন্নুরকে যুক্তরাজ্যে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএ সভাপতি অলি খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী। বক্তারা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন। মতবিনিময় সভায় যুক্তরাজ্যের নন রেসিডেন্ট বাংলাদেশি নাগরিকদের সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠান শেষে বিসি এর পক্ষ থেকে মুক্তাবিজ নূরকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু ধ্বংস, কুয়েতের প্রধান তেল শোধনাগার ও আমিরাতের গ্যাস ক্ষেত্রে ইরানের হামলা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েত বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ, দূতাবাসের উদ্যোগে 12 এপ্রিল দাম্মাম হয়ে ঢাকা ফ্লাইট শুরুর খবরে স্বস্তিতে প্রবাসীরা। এবং নিউ ইয়র্ক সিটির কর্মজীবী পরিবারগুলোর সন্তানের জন্য চাইল্ড কেয়ারের ব্যবস্থা, অনলাইন প্ল্যাটফর্ম এবং ডিজিটাল ম্যাপের উদ্বোধন করলেন সিটি মেয়র মামদানি। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এই ছিল প্রবাস সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।